Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. So, let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের 17 নম্বর ক্লাসটি করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা ইংরেজি ভাষায় বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে হাজার হাজার সহজ ইংরেজি বাক্য তৈরি করার খুবই গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার শিখবো আমরা ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করে দিই। তো আজকে ক্লাসে যে স্ট্রাকচারগুলো শিখবো এগুলো আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করে থাকি। বাংলা ভাষায় আমরা এগুলো অনেক ব্যবহার করি, আর ইংলিশে তো প্রচুর ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা শুরু করি। সর্বপ্রথম যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি বা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আমরা অনেক সময় বলি না যে আমি তোমাকে ইংরেজি শেখার পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে এই সকালে হাঁটার পরামর্শ দিচ্ছি, এই জাতীয় কথা বলে থাকি। তো আমি পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা যেটা ব্যবহার করবো, আই সাজেস্ট ইউ। আই সাজেস্ট ইউ, আমার সাথে বলুন কি হবে? I suggest you আই সাজেস্ট ইউ, সাজেস্ট অর্থ কি? পরামর্শ দেয় আর কি। তো আই পরামর্শ দেওয়া। সাজেস্ট ইউ, আমি তোমাকে পরামর্শ দেই বা পরামর্শ দিচ্ছি। তারপরে যেটা করবেন, আই সাজেস্ট ইউ এরপরে যেই কাজের পরামর্শ দিচ্ছেন সেই কাজের সেই ভার্ব যেটা থাকে ইংলিশ ভার্ব, সেই ভার্বটা বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন দেখুন, আমি তোমাকে ইংরেজি পড়তে বা ইংরেজি শেখার, ইংরেজি পড়াশোনা করতে বা ইংরেজি শেখার পরামর্শ দিচ্ছি, তাহলে আই সাজেস্ট ইউ স্টাডি ইংলিশ। ইংরেজি স্টাডি অর্থ কি? পড়া। তো স্টাডি ইংলিশ, ইংরেজি পড়ার পরামর্শ দিচ্ছি, ইংরেজি পড়তে। আই সাজেস্ট ইউ স্টাডি ইংলিশ, আমি তোমাকে ইংরেজি পড়ার পরামর্শ দিচ্ছি। তারপর আমি তোমাকে পানি পান করতে পরামর্শ দিচ্ছি বা পানি পান করার পরামর্শ দিচ্ছি। আই সাজেস্ট ইউ, তারপর ভার্ব বসিয়ে দেবে। পানি পান Drink করা ইংলিশ water. কি? ড্রিঙ্ক। পান করা ওয়াটার। আই সাজেস্ট ইউ ড্রিঙ্ক ওয়াটার বা ড্রিঙ্ক ওয়াটার বা ড্রিঙ্ক ওয়াটার, এরকম। আই সাজেস্ট ইউ ড্রিঙ্ক ওয়াটার। আমি তোমাকে এখন বিশ্রাম নিতে পরামর্শ দিচ্ছি। আই সাজেস্ট ইউ রেস্ট নাও। আই সাজেস্ট ইউ, এটুকু ঠিক থাকবে। তারপরে শুধু একটা ভার্ব বসিয়ে দিবেন, চেরি ভার্ব। তারপর দেখুন, আমি তোমাকে, আপনি আমার সাথে, আপনি বলবেন আমার সাথে, মানে দেখে দেখে, আমি তোমাকে প্রতিদিন হাঁটতে পরামর্শ দিচ্ছি, হাঁটার পরামর্শ দিচ্ছি। কি হবে ইংলিশটা? I suggest you walk daily. আই সাজেস্ট ইউ ওয়াক ডেইলি। ওয়াক অর্থ হচ্ছে হাঁটা, ডেইলি মানে প্রতিদিন। তো আই সাজেস্ট ইউ ওয়াক ডেইলি। আমি তোমাকে ফল খেতে পরামর্শ দিচ্ছি। I suggest you eat fruits. ইট ফ্রুটস। আই সাজেস্ট ইউ ইট ফ্রুটস। দেখুন, আমি তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতে পরামর্শ দিচ্ছি। I suggest you sleep early. আই সাজেস্ট ইউ স্লিপ আর্লি। আই সাজেস্ট ইউ, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি কিসের? ঘুমাতে। স্লিপ আর্লি, তাড়াতাড়ি। আর্লি মানে তাড়াতাড়ি ঘুমাতে। হুম। উম, আমি তোমাকে তাকে ফোন দিতে বা কল করতে পরামর্শ দিচ্ছি। আই I সাজেস্ট ইউ suggest you call him. কল হিম। কল হিম। আচ্ছা, আমি তোমাকে আবার চেষ্টা করতে পরামর্শ দিচ্ছি। I suggest you try again. আই সাজেস্ট ইউ ট্রাই অ্যাগেন। তারপর আমি তোমাকে ধূমপান বন্ধ করতে পরামর্শ দিচ্ছি। I suggest you stop smoking. সঙ্গিন স্মোকিং। Smoking. স্মোকিং 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 অর্থ হচ্ছে ধূমপান করা, ধূমপান। স্মোক মানে স্মোক করে, Okay. স্মোক করছে, স্মোক মানে ধূমপান। তো আই সাজেস্ট ইউ স্টপ, আমি তোমাকে বন্ধ করতে পরামর্শ দিচ্ছি স্মোকিং, ধূমপান। তারপর দেখুন, আমি তোমাকে ধৈর্য ধরতে পরামর্শ দিচ্ছি। I suggest you be patient. না না, প্যাটার্ন না, পেশেন্স। পেশেন্ট। Patience. পেশেন্ট। বি অর্থ হচ্ছে হওয়া, তো ধৈর্য ধরতে বা ধৈর্যশীল হতে। পেশেন্ট অর্থ ধৈর্যশীল। তো আমি তোমাকে ধৈর্যশীল হতে বা ধৈর্য ধরতে পরামর্শ দিচ্ছি। আই সাজেস্ট ইউ বি পেশেন্ট। তো মনে রাখবেন, কাউকে কোনো কিছু পরামর্শ দিচ্ছেন, এই ধরনের বাক্য বলার ক্ষেত্রে আই সাজেস্ট ইউ ব্যবহার করবেন। আই সাজেস্ট, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তারপরে শুধু ভার্বটা বসিয়ে দেবেন, ভার্ব পরিবর্তন করবেন। যে যখন যেটা প্রয়োজন সেই ভার্বটা বসিয়ে দেবেন, তাহলে এইভাবে বলতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইংরেজি স্ট্রাকচার কথা বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে। Pero fíjalo, ¿no? তারপর তারপর Doroda. দেখুন, उधर হুম, जाना तू तो जो साथ दे आई मिस
স্টিল প্রবেশ করেন। জি। আচ্ছা দেখুন, তারপর দ্বিতীয় স্ট্রাকচারটি দেখুন। আম, আমি এখনো আমি এখনো কোনো একটা কাজ করছি, মানে আপনি এখনো একটা কাজ করছেন, বা আপনি কোনো একটা এখনো কোনো কাজ করছেন, বা আপনি কোনো একটা কিছু, যেমন দেখুন, আমি এখনো ছাত্র, আমি এখনো শিক্ষক, আমি এখনো অসুস্থ, অথবা আমি এখনো বসে আছি, আমি এখনো চিন্তা করছি, আমি এখনো খাচ্ছি। এরকম আপনি একটা কাজ শুরু করেছেন, করে এখনো করছেন। এরকম বাক্য আমরা বাংলাতেও বলে থাকি, ইংলিশেও বলে, সব ভাষাতে বলা হয়। ভাই আমি এখনো এই কাজটা করছি, ভাই আমি এখনো, তুমি এখনো বসে আছো, হ্যাঁ ভাই আমি এখনো বসে আছি। তো ভাই এরকম আমি বাক্য এখনো আমরা গোসল বলি। করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো গোসল করছি, আমি এখনো ক্লাস করছি, আমি এখনো ইংরেজি শিখছি। এরকম কথা যদি আমরা আমি ইংলিশে বলতে এখনো চাই নামাজ তাহলে, পড়ছি। হ্যাঁ, 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 এরকম ইংরেজি বাক্য যদি বলতে চাই, তখন আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে আই এম স্টিল। আই এম স্টিল, এই স্টিল, এই যে শব্দটা STILL, স্টিল অর্থ হচ্ছে এখনো, এখনো কিন্তু। তো আই এম, এর সাথে এম হয়, আই এম স্টিল, তারপর দেখুন প্লাস, তারপরে হয় নাউন দিতে হবে অথবা ভার্ব দিতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হবে। এখন নাউন কোথায়, যেমন য- যদি কোনো কাজের কথা বলেন, যে আমি এখন এই কাজটা করছি, তখন নাউন হবে না, তখন ভার্ব হবে, সাথে আইএনজি হবে, আই এম স্টিল, তারপর যে কাজটা সেটা। আর যদি আপনি কোনো একটা পেশা বা কোনো অন্য কোনো একটা বিষয় বলছেন, অবস্থা, যে আমি এখনো এটা, আমি এখনো এই অবস্থায় আছি, আমি এখনো ছাত্র, আমি এখনো শিক্ষক, আমি এখনো অসুস্থ, তখন নাউন বসাতে হবে, নাউন, এই যে। তো দেখুন, আমি এখনো একজন ছাত্র, এই যে। তো এখানে এই যে এই বাক্যটার ক্ষেত্রে আমরা এই যে আই এম স্টিল প্লাস নাউন হবে, এই যে এটা হবে। দেখুন, আমি এখনো ছাত্র, তো আই এম স্টিল অর্থ হচ্ছে আমি এখনো একজন ছাত্র। স্টুডেন্ট, আই এম স্টিল স্টুডেন্ট, আমি এখনো একজন ছাত্র। দেখুন, এখন ভার্বের গুলো শিখাই, কোনো কাজ করছেন, তো দেখুন, আমি এখনো ইংরেজি শিখছি। যদি বলি আমি ইংরেজি শিখছি, তখন বাক্যটা কিন্তু হবে কি, বাক্যটা হবে আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ কেন হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গিয়েছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান, কোন একটা কাজ করছি বা চলছে, হচ্ছে। আমি ইংরেজি শিখছি, তো তখন কি হয়, আই এম, আয়ের সাথে এম হয়, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আই এম লার্নিং ইংলিশ, এরকম হবে, আমি ইংরেজি শিখছি। কিন্তু যদি বলতে চান যে আমি এখনো ইংরেজি শিখছি, তখন এই যে অতিরিক্ত এই শব্দটা বসাতে হবে, স্টিল। স্টিল অর্থ হচ্ছে এখনো, তো আই এম স্টিল লার্নিং ইংলিশ, আমি এখনো ইংরেজি শিখছি। আমি এখনো অপেক্ষা করছি, দেখুন, আই এম স্টিল ওয়াইটিং। ওয়াইটিং অর্থাৎ এই যে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ওয়াইট অর্থ হচ্ছে কি, অপেক্ষা করা। ওয়াইট অর্থ অপেক্ষা করা, সাথে আইএনজি যুক্ত করুন, তাহলে হয়ে যাবে ওয়াইটিং। তো আই এম স্টিল, আমি এখন ওয়াইটিং, অপেক্ষা করছি, আমি এখন অপেক্ষা করছি। আমি এখনো বাসায় আছি, দেখুন, আমি এখনো বাসায় আছি। আই এম স্টিল, আমি এখনো এট হোম। এট হোম মানে হচ্ছে বাড়িতে বা বাসায়। আই এম স্টিল এট হোম, আমি এখনো বাসায় আছি। আমি এখনো ভাবছি। আই এম স্টিল থিঙ্কিং। আই এম স্টিল থিঙ্কিং, বা থিঙ্কিং, ভাবছি, আই এম স্টিল থিঙ্কিং। আমি এখনো কাজ করছি। আই এম স্টিল ওয়ার্কিং। ওয়ার্ক অর্থ কি, কাজ করা, সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হবে ওয়ার্কিং। আই এম স্টিল ওয়ার্কিং, আমি এখনো কাজ করছি। আমি এখনো ক্ষুধার্ত। আই এম স্টিল হাংরি। হাংরি অর্থ কি, ক্ষুধার্ত। আই এম স্টিল হাংরি। আমি এখনো অবিবাহিত বা সিঙ্গেল, কি হবে, আই এম স্টিল সিঙ্গেল। আই এম স্টিল সিঙ্গেল। আই এম স্টিল সিঙ্গেল, সিঙ্গেল মানে কি, একা একা বা অবিবাহিত আর কি। তা দেখুন, আমি এখনো চেষ্টা করছি, বলুন, আই এম স্টিল ট্রাইং। আই এম স্টিল ট্রাইং। আই এম স্টিল, আমি এখনো ট্রাইং, চেষ্টা করছি। আই এম স্টিল ট্রাইং, আমি বলতে পারেন, ভাই আমি এখনো চেষ্টা করছি, ভাই আমি এখনো চেষ্টা করছি, আই এম স্টিল ট্রাইং। আপনি যদি কারোর সাথে ইংলিশে কথা বলছেন, তখন বলতে, ভাই তুমি কি ইংরেজি শিখছো, তখন বলতে পারেন, ইয়েস ইয়েস, আই এম স্টিল ট্রাইং, আই এম স্টিল ট্রাইং টু লার্ন ইংলিশ, আই এম স্টিল লার্নিং ইংলিশ, আই এম স্টিল প্র্যাকটিসিং, আমি এখনো প্র্যাকটিস করছি। আই এম স্টিল গোয়িং টু টু ঢাকা, আমি এখনো ঢাকা যাচ্ছি, এভাবে। তারপর দেখুন, আমি এখনো কনফিউজড বা বিভ্রান্ত, কনফিউজড, তো বলবে আই এম স্টিল কনফিউজড। কোন একটা বিষয় আপনি কনফিউশনে আছেন, কনফিউজড হয়ে আছেন, মানে আপনি বিষয়টা মানে নিশ্চিত হতে পারছেন না যে আসলে বিষয়টা কি, তখন আপনি বলবেন আই এম স্টিল কনফিউজড, আমি এখনো বিভ্রান্ত, অনিশ্চিত বা কনফিউজড হয়ে আছি। তো কোন একটা বিষয় এখনো করছেন, এই ক্ষেত্রে আই এম স্টিল ব্যবহার করতে হবে, এই স্ট্রাকচারটা, আই এম স্টিল
তারপর যদি কাজের ক্ষেত্রে হলে বলতে চান কোনো একটা কাজ, তখন ভার্ব দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি কোনো একটা অবস্থা বোঝাতে চান, আপনার পেশা বা অন্য কোনো অবস্থা, তখন নাউন বসাতে হবে, এরকম স্টুডেন্ট, কনফিউজড বা এরকম। দেখুন 2 নম্বর। 3 নম্বর আরেকটা জিনিস দেখুন গুরুত্বপূর্ণ। আমরা ইংলিশে বা বাংলাতে যে কোনো ভাষায় কথা বলার সময় আমরা বলি না ভাই, কথা বলার শেষের দিকে এই আটা ব্যবহার করি যে ভাই আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার কালকে দেখা হবে, কাল আবার দেখা হবে, শীঘ্রই দেখা হবে ভাই, পরে দেখা হবে, রাতে দেখা হবে, বা অথবা ভাই স্কুলে দেখা হবে, সেখানে দেখা হবে, মানে এরকম বাক্য আমরা অনেক বলে থাকি। ঠিক আছে? তো আবার দেখা হবে এই কথাটা ইংলিশে আমরা যদি কাউকে বলতে চাই যে ভাই আবার দেখা হবে, তখন এটার জন্য আমরা ইংলিশে যেই একটা ব্যবহার করি সেটা হচ্ছে সি ইউ। সি ইউ, সি ইউ অর্থ হচ্ছে আবার দেখা হবে, সি ইউ। তো এটাকে মানে ব্রিটিশ আমেরিকানরা অনেক দ্রুত বলার সময় সিয়া বলে, সিয়া সিয়া, সিয়া সুন, সিয়া সুন, সিয়া লেটার, সিয়া টুমরো, আবার দেখবেন মানে সি ইউ কে সংক্ষেপে তারা সিয়া বলে, সিয়া। তো সি ইউ শুদ্ধ উচ্চারণ হচ্ছে সি ইউ, আবার দেখা হবে। তো দেখুন সি ইউ মানে দেখা হবে আর কি। দেখো তো দেখুন, সি ইউ টুমোরো, সি ইউ টুমোরো, কাল দেখা হবে। সি ইউ মানে হচ্ছে দেখা হবে, সি ইউ টুমোরো, কাল দেখা হবে। শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন, মানে শুধু সি ইউ দিবেন, সি ইউ এর পরে যেই সময়টা বোঝাতে চান কখন দেখা হবে সেই সময় অনুযায়ী ওই শব্দটা বসিয়ে দেবেন। আগামীকাল হলে টুমোরো, শীঘ্র হলে সুন, এরকম। পরে দেখা হবে সি ইউ লেটার, সি ইউ লেটার, পরে দেখা হবে সি ইউ লেটার। আচ্ছা বলুন, এবার বলুন আজ রাতে দেখা হবে। See you tonight সি ইউ টুনাইট, টুনাইট অর্থ হচ্ছে আজ রাত, সি ইউ টুনাইট। আবার দেখা হবে, সি ইউ again. অ্যাগেইন, অ্যাগেইন হচ্ছে আবার, আবার দেখা হবে। তারপর স্কুলে দেখা হবে, See you at school. সি ইউ অ্যাট স্কুল, সি ইউ অ্যাট স্কুল, স্কুলে দেখা হবে তোমার সাথে। ওখানে দেখা হবে, ওখানে বা সেখানে দেখা হবে, See you there. সি ইউ দেয়ার। আচ্ছা, আহ, আগামী সপ্তাহে দেখা হবে, See you next week. সি ইউ নেক্সট উইক। নেক্সট উইক অর্থ কি আগামী সপ্তাহ, নেক্সট মানে আগামী, পরবর্তী, উইক মানে সপ্তাহ। তো সি ইউ নেক্সট উইক, ভাই আগামী 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 সপ্তাহ দেখা হবে, সি ইউ নেক্সট উইক। ক্লাসের পরে দেখা হবে, See you after class. সি ইউ আফটার ক্লাস, আফটার ক্লাস মানে ক্লাসের পরে। তো সি ইউ দেখা হবে তোমার সাথে আফটার ক্লাস, ক্লাসের পরে। আহ বন্ধু শীঘ্রই শীঘ্রই দেখা হবে, শীঘ্রই দেখা হবে, See you soon, friend. সি ইউ সুন ফ্রেন্ড, বা মাই ফ্রেন্ড, ও মাই ফ্রেন্ড, সি ইউ সুন, মাই ফ্রেন্ড, বা এরকম, ফ্রেন্ড বা মাই ব্রাদার, ব্রাদার সি ইউ সুন, অথবা সি ইউ সুন ব্রাদার, সি ইউ সুন ব্রাদার, এরকম আর কি, ভাই বা বন্ধু দেখা হবে এরকম। ঠিক আছে? খুবই সহজ। সি ইউ, সি ইউ মানে হচ্ছে আবার দেখা হবে। এটা 3 নম্বর। 4 নম্বর দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ভাই কবে থেকে, কবে থেকে তুমি ইংরেজি শিখছো, কবে থেকে তুমি আমাকে চেনো, কবে থেকে তুমি অসুস্থ, কবে থেকে তুমি এখানে কাজ করছো, কবে কবে থেকে তুমি রাগ করছো, মানে এরকম কবে থেকে বা কখন থেকে বা কবে থেকে, এই কখন থেকে বা কবে থেকে এরকম কথা যদি আমরা ইংলিশে কাউকে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, তো যে সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিন্স ওয়েন। সিন্স ওয়েন, সিন্স মানে হচ্ছে থেকে, আর ওয়েন মানে হচ্ছে কখন, কখন বা কবে। তো সিন্স ওয়েন মানে হচ্ছে কবে থেকে বা কখন থেকে। তো দেখুন, যদি বলতে চাই কবে থেকে, তুমি কবে থেকে এখানে, তাহলে সিন্স ওয়েন, Since মানে সিন্স ওয়েনটা আগে আনবেন, তারপরে প্রশ্ন করবেন যেটা সিন্স ওয়েন আর ইউ হিয়ার। আর ইউ হিয়ার মানে তুমি এখানে, তুমি কি এখানে, আর ইউ হিয়ার, হিয়ার মানে কি এখানে। তো আর ইউ হিয়ার, তুমি কি এখানে, আর যদি বলি কবে থেকে, সিন্স ওয়েন আর ইউ হিয়ার, তুমি কবে থেকে এখানে, এখানে আছো। আচ্ছা, তুমি কবে থেকে, তুমি তাকে কবে থেকে চেনো, কখন থেকে বা কবে থেকে চেনো, সিন্স ওয়েন ডু ইউ নো হিম। ডু ইউ নো, ইউ নো মানে তুমি চেনো বা তুমি জানো, আর ডু দিলে কি করতে প্রশ্ন করা হয়ে যায়। ডু ইউ নো, তুমি কি চেনো, তুমি কি জানো বা তুমি কি চেনো হিম, কাকে, তাকে। তো ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, মানে এটা হচ্ছে আমি ভেঙে ভেঙে বলছি বাক্যটা, ডু ইউ নো হিম, তুমি তুমি কি তাকে চেনো। আচ্ছা, এখন কবে থেকে তুমি তাকে চেনো, সিন্স ওয়েন, এই যে শুরুতে সিন্স ওয়েন বসে, সিন্স ওয়েন ডু ইউ নো হিম, তুমি কবে থেকে তাকে চেনো, সিন্স ওয়েন ডু ইউ নো হিম, তুমি কবে থেকে তাকে চেনো। আচ্ছা, তারপর দেখুন, তুমি কবে থেকে অসুস্থ, বলুন তো। since when are you sick? আর ইউ সিক, সিক অর্থ কি অসুস্থ। সিন্স ওয়েন কবে থেকে, আর ইউ সিক, আর ইউ সিক তুমি অসুস্থ। সিন্স ওয়েন আর ইউ সিক, তুমি কবে থেকে অসুস্থ। আচ্ছা, তুমি কবে থেকে এখানে কাজ করছো বা কাজ করো। Since when do you work here? হ্যাঁ, সিন্স ওয়েন, সিন্স ওয়েন কবে থেকে তুমি কাজ করো, তুমি কি
ডু ইউ ওয়ার্ক হিয়ার? আচ্ছা, যদি কাউকে আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে চাই তুমি কি কাজ করো, তখন হবে এই যে সিন্স এটা বাদ দিয়ে দিন। যদি স্বাভাবিকভাবে কাউকে আমরা জিজ্ঞেস করি তুমি কি কাজ করো, তুমি কি এখানে কাজ করো, তখন বাক্যটা হবে ডু ইউ Do ওয়ার্ক you হিয়ার। work here? হ্যাঁ, ডু ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করো। আচ্ছা, ডু ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করো। এখন প্রশ্ন করতে চাই তুমি কবে থেকে এখানে কাজ করো, তখন আমরা শুরুতে বসিয়ে দেব সিন্স ওয়েন। সিন্স ওয়েন ডু ইউ ওয়ার্ক হিয়ার। সিন্স ওয়েন ডু ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কবে থেকে এখানে কাজ করছো বা করো। আচ্ছা, তুমি কবে থেকে ইংরেজি শিখছো, কি হবে। Since when are you learning হ্যাঁ, English? সিন্স ওয়েন আর ইউ লার্নিং ইংলিশ। আচ্ছা, যদি আমরা সিন্স ওয়েন বাদ দিয়ে প্রশ্ন করি বলি আর ইউ লার্নিং ইংলিশ, তখন হবে কি তুমি কি ইংরেজি শিখছো। আচ্ছা, আরটাকে যদি ইউ এর পরে নেই, সাবজেক্ট মানে ইউ এর পরে আর দিই, তাহলে হবে কি ইউ আর লার্নিং ইংলিশ, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে যে তুমি ইংরেজি শিখছো। এখন যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি ইংরেজি শিখছো, তাহলে আর ইউ লার্নিং ইংলিশ এরকম হবে, আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখছো। স্যার আচ্ছা, স্যার আরবিও কি প্রশ্ন বোঝায়? হ্যাঁ, জি জি, মানে প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে না, বি ভার্ব, এম ইজ আর, এগুলো আগে চলে আসে। প্রশ্ন করার ক্ষেত্রে আগে চলে আসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আগে চলে আসে এম ইজ। ওগুলো একটু স্বাভাবিকভাবে শিখাই। এগুলো তো আমি শিখেছি, এগুলো তো বিগত ক্লাসগুলো তো হয়েছে। আপনি বলেছেন না টেন্সের ক্লাসটা আপনি করেন নাই, টেন্সের ক্লাস যদি করতেন তাহলে বুঝতেন, টেন্সের ক্লাসে আমি এগুলো সব দেখেছি এবং এর আগের ও আচ্ছা, ক্লাসগুলোতে ঠিক তো আছে। আমি এগুলো দেখেছি। আপনি আগের পিছনে ক্লাসগুলো ভালো করে করুন, তাহলে হবে। এগুলো তো করছেন, পাশাপাশি পিছনে গুলো ভালো করে করতে হবে, সিরিয়ালে করে যান। সিন্স ওয়েন আর ইউ লার্নিং ইংলিশ। সিন্স ওয়েন কবে থেকে বা কখন থেকে আর ইউ লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো। তো কবে থেকে তুমি ইংরেজি শিখছো, সিন্স ওয়েন আর ইউ লার্নিং ইংলিশ। আচ্ছা, কবে থেকে রাগ করছো, বা রাগ রাগ করে আছো, সিন্স ওয়েন আর ইউ অ্যাংরি। আর ইউ সিন্স ওয়েন আর ইউ অ্যাংরি। আচ্ছা, এরকম। তুমি কবে থেকে এখানে থাকো, সিন্স ওয়েন ডু ইউ লিভ হিয়ার। ডু ইউ লিভ হিয়ার, তুমি কি এখানে থাকো, তুমি কি এখানে থাকো। আর যদি বলি কবে থেকে এখানে থাকো, সিন্স ওয়েন ডু ইউ লিভ হিয়ার, কবে থেকে তুমি এখানে থাকো। অর্থাৎ সিন্স ওয়েন বসিয়ে দিবেন। তুমি কবে থেকে ব্যস্ত, সিন্স ওয়েন আর ইউ বিজি। আর ইউ বিজি, সিন্স ওয়েন আর ইউ বিজি, এখানে এম ইজ আর এগুলো আগে চলে আসবে প্রশ্ন করার ক্ষেত্রে, এই জন্য আগে নিয়ে আসছি। আর সাবজেক্ট বা আই ইউ দে এগুলো পরে আসবে, এই জন্য পরে নিচ্ছি। তুমি কবে থেকে চা পছন্দ করো, সিন্স ওয়েন ডু ইউ লাইক টি। ইউ লাইক টি, যদি দেখেন বাক্যটা আমরা একটু ভেঙে ভেঙে করি, ইউ লাইক, ইউ তুমি, লাইক পছন্দ করো, টি চা, ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। এখন যদি প্রশ্ন করতে চাই তুমি কি চা পছন্দ করো, তখন কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি করতে হয়, ডু দিয়ে প্রশ্ন করতে, ডু আগে আসে, ডু। তো হবে কি ডু ইউ লাইক, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ, ইয়েস আই লাইক টি, হ্যাঁ আমি চা পছন্দ করি। তো এবার আমরা জিজ্ঞেস করতে পারি তুমি কবে থেকে চা পছন্দ করো, তখন কবে থেকে জন্য ইংলিশ আমরা ব্যবহার করব সিন্স ওয়েন। সিন্স ওয়েন ডু ইউ লাইক টি, সিন্স ওয়েন কবে থেকে ডু ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। আচ্ছা, তুমি কবে থেকে চুপ চুপ করে আছো, সিন্স ওয়েন আর ইউ সাইলেন্ট। এইভাবেই কি করতে হবে, এই কবে থেকে কোনো কিছু করছো বা কোনো কিছু, এক্ষেত্রে সিন্স ওয়েন, সিন্স ওয়েন, এটা হয় না কিন্তু ওয়েন, সিন্স ওয়েন উচ্চারণটা সিন্স ওয়েন, কবে থেকে এই আরটা ব্যবহার করবো, ফর্মটা কাঠামোটা ব্যবহার করবো, স্ট্রাকচারটা ব্যবহার করবো। তারপর আরেকটা মজার একটা স্ট্রাকচার যেটা আমরা অনেক ব্যবহার করি বা অনেক সময় আমরা এটা কাজে লাগে, এটা হচ্ছে স্বপ্ন দেখা। যেমন আপনি কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখছেন বা দেখেন, আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি, আমি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি, আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি, আমি বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখি, আমি ইংরেজিতে সাবলীল ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলার স্বপ্ন দেখি, আমি সুখী হওয়ার স্বপ্ন দেখি। এরকম কথা আমরা কিন্তু বাংলায় বলে থাকি। ইংলিশে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হচ্ছে আই ড্রিম, আই ড্রিম অফ বেইং, আই ড্রিম অফ বেইং। বি অর্থ কি, বি অর্থ হচ্ছে আপনার হওয়া, বি অর্থ হচ্ছে হওয়া। আর এখন এখানে কি করতে হবে, আই ড্রিম অফ বিইং দিতে হবে, কারণ আমরা জানি ভার্বের পরে যদি কোনো একটা ভার্বের পরে যদি অফ আসে এবং এরপরে যদি আবার ভার্ব আনতে হয় তাহলে কি করতে হয়, এই ভার্বের সাথে আই এন জি যুক্ত করতে হয় অফ এর পরে। আর যদি টু আসে তখন কিন্তু ভার্ব মানে মূল ভার্বের পরে যদি টু আসে, মানে মূল ভার্ব বলতে সাহায্যকারী ভার্বের পরে যদি টু আসে, তারপর যদি আবার আরেকটা ভার্ব আনতে হয়, তখন কিন্তু ডাইরেক্ট ভার্ব আনতে আইএনজি দিতে হয় না। যেমন যেমন দেখুন, একটু মনে করার চেষ্টা করুন, আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো,
আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, তো ওয়ান্ট ভার্ব না, ওয়ান্টের পর টু আসছে, তারপরে আবার ভার্ব আনতে হয়। তো তখন আইএনজি হয় না। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। তখন কিন্তু এভাবে বলতে হয় না, আই ওয়ান্ট টু স্লিপিং, আই ওয়ান্ট টু প্লেইং, এরকম কেউ বলেন, আইএনজি দেয় না। কারণ এটা হচ্ছে না। আর অফের ক্ষেত্রে কোনো ভার্বের পরে যদি অফ থাকে, যেমন এখানে অফ আসে, এরপরে যদি আবার ভার্ব আনি তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। এই জন্য বি থেকে বেইং হয়ে গেছে। আই ড্রিম অফ বেইং, আই ড্রিম অফ বেইং অর্থ হচ্ছে আমি হওয়ার স্বপ্ন দেখি, আমি হওয়ার স্বপ্ন দেখি। তারপর কি হওয়ার স্বপ্ন দেখেন, প্লাস ওই যে এই জায়গার মধ্যে এটা বসিয়ে দিবেন, বেইং এর পরে বসিয়ে দিবেন যেটা হওয়ার স্বপ্ন দেখেন। যেমন দেখুন, আমি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি, আমি শিক্ষক আই ড্রিম অফ বেইং আ টিচার, আ টিচার, একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। তাহলে আই ড্রিম অফ বেইং, আমি হওয়ার স্বপ্ন দেখি কি হওয়ার, আ টিচার, একজন শিক্ষক। তারপর দেখুন, আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি, আমি একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আই ড্রিম অফ বেইং আ ডক্টর, আই ড্রিম অফ বেইং আ ডক্টর, আমি একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, এবার বুঝে থাকলে বলুন তো বাক্যটা কি হবে। আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি, ধনী, রিচ, এটা ইংলিশটা কি হবে? I dream I of being dream rich. of হ্যাঁ, আই ড্রিম অফ বেইং race. রিচ, রিচ, মাশাল্লাহ। আই ড্রিম অফ বেইং রিচ, রিচ হতো কি ধনী, আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, তারপর আমি ফেমাস বা বিখ্যাত, বিখ্যাত, ফেমাস বা বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখি, বলুন। I dream of being famous. আই ড্রিম ড্রিম Dream অফ of বেইং being ফেমাস। famous. এটা ফেমাস না, ফেমাস। এই বাংলা Famous. উচ্চারণের ক্ষেত্রে হয় না, এখানে ফেই হবে, উচ্চারণটা হচ্ছে ফেমাস। Famous. ফেমাস না, আমরা বলি ফেমাস, ফেমাস হয়ে গেছে, আসলে উচ্চারণটা ফেমাস না, এটা হচ্ছে ফেমাস, ফেমাস। Famous. হ্যাঁ, আই Famous. ড্রিম অফ বেইং ফেমাস, আমি I ফেমাস বা dream of বিখ্যাত, being জনপ্রিয় হওয়ার famous. স্বপ্ন দেখি। তারপর I দেখুন, dream of being famous. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আ গুড মুসলিম, আ গুড মুসলিম অর্থ হচ্ছে একজন ভালো মুসলিম। আ গুড মুসলিম, আমি আমি ভালো মুসলিম হওয়ার স্বপ্ন দেখি, কি I হবে? dream of I being dream a of being good a good Muslim. Muslim. আই ড্রিম অফ বিইং আ গুড মুসলিম, আই ড্রিম অফ বিইং আ গুড মুসলিম, আমি একজন ভালো মুসলিম হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এই যে এই কথাটা দেখুন, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ফ্লুয়েন্ট মানে হচ্ছে আপনার দ্রুত কথা বলা, সাবলীল ভাষায়, সাবলীল ভাষায় কথা বলা, যে কথা বলে তাকে ফ্লুয়েন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, একটু মিউট করে রাখলে ভালো হয়। হ্যাঁ, সাউন্ড আসছে তো, আচ্ছা। তো দেখুন, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটার অর্থ হচ্ছে ইংরেজিতে সাবলীল, ইংরেজিতে সাবলীল, যিনি ইংরেজিতে দ্রুত কথা বলতে পারে তাকে বলা হয় ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যেমন হি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সে ইংরেজিতে সাবলীল। আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি ইংরেজিতে সাবলীল। তো এরকম ফ্লুয়েন্ট মানে হচ্ছে সাবলীল বা অনর্গল, যিনি কথা বলেন তাকে ফ্লুয়েন্ট বলা। তো দেখুন, আমি ইংরেজিতে সাবলীল হওয়ার স্বপ্ন দেখি, বা সাবলীল ভাবে কথা বলার স্বপ্ন দেখি, বা সাবলীল হওয়ার স্বপ্ন দেখি। তাহলে হবে কি, আই I ড্রিম dream অফ, of being fluent in English. আই ড্রিম অফ বেইং ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখন যদি এখানে অন্য ভাষা বলতে চান, যে আমি আরবিতে, অ্যারাবিকে, তখন কি হবে? অ্যারাবিকে সাবলীল হওয়ার স্বপ্ন দেখি, বলুন। অ্যারাবিক I ল্যাঙ্গুয়েজ, dream of I being a dream fluent of being Arabic. fluent in Arabic. অ্যারাবিক, অ্যারাবিক, হ্যাঁ। আর যদি চাইনিজ ভাষায় বলতে চান, আমি চাইনিজ I dream of ভাষায়, being fluent in Chinese. চাইনিজ, চাইনিজ, মাশাআল্লাহ, এইভাবে, এভাবে করতে হবে। আমি সুখী হওয়ার বা খুশি বা সুখী হওয়ার স্বপ্ন দেখি, I dream of being happy. I dream of being happy. হ্যাপি, আই ড্রিম অফ বিইং হ্যাপি, মাশাআল্লাহ। আমি নেতা হওয়ার স্বপ্ন দেখি, একজন নেতা হওয়ার স্বপ্ন দেখি। I dream of being a I dream leader. of being a leader. আই ড্রিম অফ বিইং আ লিডার, আই ড্রিম অফ বিইং আ লিডার, Leader. মাশাআল্লাহ। আমি সফল হওয়ার স্বপ্ন দেখি, I dream of I being of dream of successful. being হ্যাঁ, successful. Successful. সাকসেসফুল। আচ্ছা, আই ড্রিম অফ বিইং সাকসেসফুল, আমি সফল হওয়ার স্বপ্ন দেখি। আম, আচ্ছা, এইভাবেই, এই সিস্টেমে দিতে হবে। তারপরে একটা দিচ্ছি আমি, ঠিক আছে। আমার আসছিল। এরকম এরকম স্বপ্ন কি কেউ দেখেন? ও, আচ্ছা। স্যার আপনি মনে হয় দেখছেন। আচ্ছা, তাহলে বাক্যটা কি হবে বলুন তো? I dream of being married. ম্যারিড, আই ড্রিম অফ বিইং ম্যারিড, আমি বিবাহিত হওয়ার বা বিবাহ করার স্বপ্ন দেখি। অর্থাৎ কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখার ক্ষেত্রে আই ড্রিম অফ
আই ড্রিম Being. অফ বেইং এই Being. স্ট্রাকচারটা ব্যবহার করবেন I এখন dream থেকে। of being. I হ্যাঁ, dream of being. অফ বেইং, আই ড্রিম অফ বেইং, মানে এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে, মানে ইয়ে করতে পারবে, মুখে নিয়ে আসতে হবে। আচ্ছা, যাক সময় কম তো একটু এই, একটু দ্রুত আগাই, আরো অনেকগুলো আছে গুরুত্বপূর্ণ। আরেকটা দেখুন, গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার আমরা খুব ব্যবহার করি, সেটা হচ্ছে মানে আমরা অনেক সময় ভুল করে ফেলি, বা ভুল করা অথবা কোনো একটা বিষয় হয়ে গেছে যে ভাই দেরি হয়ে গেছে, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাই, বা ভাই আমি এই ভুলের জন্য ক্ষমা চাই, বা আমি তোমাকে কথা বলেছি ক্ষমা চাই, মানে কারো কাছে কোনো কিছু ক্ষমা চাওয়া মানে দুঃখ প্রকাশ করা। দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ ফর, আই অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে আমি ক্ষমা চাই, বা আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন, এই যে একটা ডায়লগ আছে না I ভাইরাল, apologize for. আই অ্যাপোলোজাইজ, তারপর ফর, আই অ্যাপোলোজাইজ ফর, এই ফরের পরে যেটা করতে হবে, যেই কাজের জন্য ক্ষমা চাচ্ছে সেই ভার্বটা দিতে হবে, ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ডাইরেক্ট ভার্ব না দিয়ে আইএনজি, যেমন প্র্যাকটিক্যালি দেখি, দেরি হওয়ার জন্য বা দেরিতে আসার জন্য, দেরি হওয়া মানে দেরিতে, কামিং লেট, দেরিতে আসার জন্য আমি ক্ষমা চাই। দেখুন, আই I অ্যাপোলোজাইজ apologize ফর for coming late. কামিং লেট, দেরিতে আসার জন্য। তো দেখুন এই যে আই অ্যাপোলোজাইজ ফর এর পরে যেটা হচ্ছে ভার্ব খাম আনলাম এবং সাথে আইএনজি হবে। কামিং, কামিং মানে আসা, লেট দেরিতে আসার জন্য, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাই। আচ্ছা, আমার আবার আমরা চাইলে, আপনি চাইলে সরাসরি মানে ভার্ব না দিয়ে কোনো একটা নাউন দিতে পারেন, কোনো একটা বিষয়, ভার্ব না অন্য একটা, যেমন আমি এখানে দিলাম আমার ভুলের জন্য আমি ক্ষমা চাই। তো দেখুন, আই I অ্যাপোলোজাইজ apologize for my mistake. ফর মাই স্টেক, মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। Apologize for my হ্যাঁ, mistake. হ্যাঁ, I apologize for my হ্যাঁ, mistake. হ্যাঁ, ফর ফর মাই মিস্টেক, এরকম। তারপর দেখুন, এ, চিৎকার করার জন্য আমি ক্ষমা চাই। I apologize for shouting. হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ ফর শাউটিং, শাউট, শাউট এটা হচ্ছে মূল ভার্ব, ভার্ব তো শাউট তো হচ্ছে চিৎকার করা, সাথে আইএনজি যুক্ত করবে, তাহলে হচ্ছে শাউটিং। আই অ্যাপোলোজাইজ ফর শাউটিং, আমি চিৎকার করার জন্য আমি ক্ষমা চাই। আচ্ছা, তোমাকে বা আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত বা আমি ক্ষমা চাই, কি হবে? I apologize for disturbing you. আই অ্যাপোলোজাইজ ফর ডিস্টার্বিং ইউ। Disturbing you. হ্যাঁ, ডিস্টার্ব অত কি, ডিস্টার্ব করা, বিরক্ত করা, ডিস্টার্বিং বিরক্ত ইউ, করা। তোমাকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাই বা আমি দুঃখিত, আই অ্যাপোলোজাইজ। আচ্ছা, অসভ্য হওয়ার জন্য, অসভ্য যে বিইং, বি, ফরের পরে Being বি, rude. বিয়েতে বিইং রুড, 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 রুড অর্থ I হচ্ছে apologize অসভ্য। for being rude. হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ ফর বিইং রুড, For being অসভ্য rude. হওয়ার জন্য আমি ক্ষমা চাই। আচ্ছা, তারপর হচ্ছে ভুলে যাওয়ার জন্য, ভুলে যাওয়া, ফরগেট, তো ভুলে যাওয়ার জন্য আমি দুঃখিত বা আমি ক্ষমা চাই। I apologize for forgetting. আই অ্যাপোলোজাইজ ফর ফরগেটিং, Forgetting. ফরগেটিং, হ্যাঁ, এরকম। তারপর দেখুন, এটা তো আমরা পজিটিভ দিলাম, যদি নেগেটিভ বলতে চাই যে নেগেটিভ কোনো কিছু করেন নাই, ফোন না দেওয়ার জন্য আমি দুঃখিত বা আমি ক্ষমা চাই, তখন কিন্তু ফরের পরে নট I দিতে হবে। apologize for not calling. হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ ফর নট কলিং, কল না করার জন্য বা ফোন না দেওয়ার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, আই অ্যাপোলোজাইজ ফর নট কলিং। হ্যাঁ, এরকম ভাবে। তারপর হচ্ছে ভুল বুঝার জন্য আমি ক্ষমা চাই, মিস I আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে apologize বুঝা। for হ্যাঁ, misunderstanding. হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝতে পারা, বুঝা, আর মিস আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে ভুল বুঝা। তো এই যে পরে পরে মিস আন্ডারস্ট্যান্ড সাথে আইএনজি যুক্ত করলে হবে মিস আন্ডারস্ট্যান্ডিং। তো হবে আই অ্যাপোলোজাইজ ফর মিস আন্ডারস্ট্যান্ডিং, আমি I ভুল, apologize for misunderstanding. হ্যাঁ, ভুল বোঝার জন্য আমি ক্ষমা চাই। ঠিক আছে, তাহলে এখন থেকে যদি আপনারা মানে কথা বলার সময়, কারো বিদেশিদের সাথে কথা বলার সময়, অনেকে কথা বলেছেন তো কোনো একটা মানে কথায় ভুল হয়ে গেছে, বা কোনো একটা বিষয়ে, বা অথবা দেরি হয়ে গেছে, আপনার বস কফিল বা আপনার কোনো বসের কাছে গেলেন যে দেরি হয়ে গেল, তখন আপনি বলতে পারেন স্যার, আই অ্যাপোলোজাইজ ফর কামিং লেট, Coming late. অথবা আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাই, প্লিজ ফরগিভ মি, প্লিজ, এরকম আই অ্যাপোলোজাইজ মানে দুঃখ প্রকাশ করা। ঠিক আছে, অ্যাপোলজিস এই শব্দটার মধ্যে মানে একটু সম্মান আছে আর কি, সম্মান দিয়ে কথা বলা, কারো কাছে সম্মান দিয়ে মাপ চাচ্ছেন, ভাই খুবই মানে নত হয়ে, নিজে কারো কাছে ছোট হয়ে যদি কারো কাছে মাপ চান যে ভাই আসলে ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তখন আই অ্যাপোলোজাইজ ফর, এই যে এই আটা ব্যবহার করতে হবে আর কি, স্ট্রাকচারটা ব্যবহার করতে। এটা মানে ব্রিটিশ আমেরিকানরা অনেক ব্যবহার করে থাকে, স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার হয়, এটা অনেক ব্যবহার হয়। তারপর দেখুন 7 নম্বর স্ট্রাকচারটা দেখুন, আহ এটা হচ্ছে তুমি কি মনে করো, তুমি কি মনে করো, তুমি কি মনে করো এটা সহজ, Do ভাই তুমি think. কি মনে করো আমি ঠিক, তুমি কি মনে করো সে আসবে, আচ্ছা তুমি কি মনে করো ইংরেজি কঠিন,
আমরা এরকম কথায় কথায় কিন্তু বলে থাকি যে ভাই তুমি কি মনে করো এটা, তুমি কি এটা মনে করো, এরকম। তো তুমি কি Yes. মনে করো এই কথাটাকে আমরা ইংলিশে যদি বলতে চাই, প্রশ্ন করি, তখন Do you ডু ইউ think? থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইউ থিঙ্ক Do you অর্থ কি think? তুমি মনে Do করো, you think? Do you think? Do you ডু ইউ think? থিঙ্ক, হ্যাঁ ডু ইউ থিঙ্ক, দ্রুত বেগে ডু ইউ থিঙ্ক। Do you আচ্ছা, think? Do you think? Do you think? তুমি কি মনে করো। এবার বাক্যটা কি মনে করো এটা যদি বলতে চাই, তো আমরা কি করব, সামনে বাক্য বানাবো, যেমন আহ, তুমি কি মনে করো এটা সহজ। Do you think it is easy? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি, ইট ইজ ইজি, এটা কি, এটা সহজ। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইট ইজ ইজি, এটা কি সহজ। আর তখন আপনি উত্তরে বলতে পারেন ইয়েস ইয়েস, Yes. ইয়েস আই থিঙ্ক ইট ইজ ইজি, হ্যাঁ আমি মনে করি এটা সহজ। আচ্ছা, তারপর তুমি কি মনে করো আমি সঠিক বা আমি ঠিক। Do you think I'm right? আই এম রাইট, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো আই এম রাইট, আমি ঠিক। ডু ইউ থিঙ্ক আই এম রাইট, তুমি কি মনে করো আমি ঠিক। আচ্ছা, আহ, দেখতেছি তুমি কি ব্রিটিশ মনে তুমি কি মনে করো সে আসবে। Do you think he will come? হ্যাঁ, হি উইল কাম, সে আসবে। তো ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো হি উইল কাম, সে আসবে। আচ্ছা, এখন এই অনুযায়ী বলুন তো, তুমি কি মনে করো সে খাবে। Do you think he will eat? হি উইল ইট, এখানে উইলের পরে ভার্বটা পড়তে হবে। আর তুমি কি মনে করো, আহ, আচ্ছা দেখি পারেন কিনা, তুমি কি মনে করো আমি ইংরেজি শিখবো। Do you think I learn English? না, আই লার্ন ইংলিশ মানে হচ্ছে আমি ইংলিশ শিখি। Oh, আই উইল লার্ন ইংলিশ, I will learn English. আই উইল হবে, আই উইল লার্ন ইংলিশ, ফিউচার হবে এভাবে। আচ্ছা, তুমি কি মনে করো ইংরেজি কঠিন। Do you think English is hard? ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ হার্ড, হার্ড, তুমি কি মনে করো ইংলিশ কঠিন, এরকম। আচ্ছা, তারপর তুমি কি মনে করো বৃষ্টি হবে। Do you think it will rain? ইট উইল রেন, Rain. হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি হবে, এই শুধুমাত্র এই বাক্যটাকে যদি বলি বৃষ্টি হবে, তাহলে এটার ইংলিশটা হবে ইট উইল রেন, ইট Rain. উইল রেন, Rain. বৃষ্টি It হবে, ইট will উইল রেন। rain. আচ্ছা, তো এখন যদি বলি, প্রশ্ন করি, তুমি কি মনে করো এখন বৃষ্টি বৃষ্টি হবে। Do you think it will rain? হ্যাঁ, ডু ইউ থিঙ্ক ইট উইল রেন। আচ্ছা, Rain. রেন। আচ্ছা, আহ, তুমি কি মনে করো আমার যাওয়া উচিত। Do you think I should go? আই শুড গো, হ্যাঁ আই শুড গো, এটা এই ব্যবহারও কিন্তু পড়েছিলাম, আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত, এরকম বাক্য আমরা এর আগে অনেক পড়িয়েছি। তো ডু ইউ Yes, থিঙ্ক sir. আই শুড গো, তুমি কি মনে Do করো you think আমার I যাওয়া should উচিত। go? হুম, Do you আচ্ছা, think I should go? তাহলে কাউকে কোনো কিছু বিষয় মানে নিশ্চিত করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে ভাই তুমিও কি এটা মনে করো, তুমি কি মনে করো, তো এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তুমি Do কি you মনে think? করো, এটা বলে তারপর যেই জিনিসটা জিজ্ঞেস করবো সেই বাক্যটা আমরা বলবো। তারপর Yes, তারপর sir. দেখুন, হ্যাঁ, তারপর আরেকটা প্রসিদ্ধ বার, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ মানে কি তোমার কি আছে, তোমার কি আছে, আমরা বলি না, তোমার কি কলম আছে, তোমার কি একটি গাড়ি আছে, তোমার কি এটা আছে, তোমার কি এটা আছে, তোমার কি এই ভাই আছে, তোমার কি কোনো আহ, কি আছে, চাকরি আছে, বা তোমার কি কোনো প্রবলেম আছে। তো এই জাতীয় কথা যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে যাই, তখন আমরা যেটা ব্যবহার করবো, ডু ইউ হ্যাভ। Do you have a? ডু হ্যাভ মানে দিয়েছে এই কারণে, যদি একটির কথা জিজ্ঞেস করি একটা, তখন হবে, মানে সিঙ্গুলার, সিঙ্গুলার যদি হয় তখন হবে। আর যদি প্লুরাল হয় বহু বছর, তখন কিন্তু আবার হবে না, তখন ডাইরেক্ট মানে ওই যে শব্দটা যে বিষয়টা জানতে চাচ্ছি, সেটা আবার এস বা ইএস যুক্ত হবে। আচ্ছা, দেখ, তোমার কি একটি আছে, তো ডু ইউ হ্যাভ এখন তোমার কি Do একটি you have কলম a আছে, pen? হ্যাঁ তোমার কি Do একটি you have কলম a আছে। pen? ডু ইউ হ্যাভ আ ফ্যান। হুম, আচ্ছা, ডু ইউ হ্যাভ আ ফ্যান কি হবে, Do you have a pen? Do you have a pen? তোমার কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ আ কার। Do you have a car? Do you have a phone? আচ্ছা, না আমি আমি বলছি, প্রশ্ন করছি, আমি বাক্য এখানে নাই, আমি আপনারা বাংলায় উত্তর দিবেন। ডু ইউ হ্যাভ আ কার। তোমার কি একটি কলম আছে? না না না, তোমার কি একটি গাড়ি আছে, কার ও, অর্থ কি do you গাড়ি have না। a car? গাড়ি, হ্যাঁ, স্যার। আচ্ছা, ডু ইউ হ্যাভ আ ক্যাট। তোমার কি একটি বিড়াল আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ডু ইউ হ্যাভ আ কম্পিউটার। তোমার কি একটি কম্পিউটার আছে? হুম, ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ। ইয়েস। তোমার কি একটি ল্যাপটপ আছে? হ্যাঁ, আচ্ছা, এখন ধরুন আপনার একটা ল্যাপটপ আছে, এখন আপনাকে যদি বলা হয়, আপনাকে কেউ ধর আমি প্রশ্ন করলাম, ব্রাদার ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ, তখন আপনি কি বলবেন। ইয়েস, আই হ্যাভ। আই হ্যাভ আ ল্যাপটপ। আই হ্যাভ হুম, আ ল্যাপটপ। আই হ্যাভ আ ল্যাপটপ। মাশাআল্লাহ, এভাবে। তোমার কি একটি ফোন আছে। ইয়েস, স্যার, আই হ্যাভ আ ফোন। আচ্ছা, প্রশ্নটা, তোমার কি একটি ফোন আছে কি হবে। তোমার কি একটি ফোন, মোবাইল ফোন আছে? হ্যাঁ, ইংলিশটা কি হবে। ডু ইউ হ্যাভ আ ফোন? ডু ডু ইউ ইউ হ্যাভ হ্যাভ আ আ ফোন? ফোন। ফোন। আচ্ছা, তোমার কি একটি গাড়ি আছে। ডু ইউ হ্যাভ আ কার? ডু ইউ হ্যাভ আ কার। আর তোমার কি একটি প্রশ্ন আছে, তোমার তোমার কি কোনো প্রশ্ন আছে বা কোনো, ডু ইউ হ্যাভ কোশ্চেন?
ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? তোমার কি মানে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো, প্রথম দিকে ডু ইউ হ্যাভ এভাবে বলো, কিন্তু আস্তে আস্তে কি করবো, প্র্যাকটিস মানে এই বলার Do you have গতিটা a বাড়াবো। question? Do you ডু ইউ have হ্যাভ a আ, ডু ইউ হ্যাভ question? আ, ডু ইউ হ্যাভ আ, মানে আরো Never, গতি বলবো। never, never. তখন Do you, do you have তখন a দেখবেন question? শুনতে বিদেশিদের মতো লাগবে। ডু ইউ হ্যাভ আ, ডু ইউ হ্যাভ আ, ডু ইউ Do you হ্যাভ have আ, a question? Do you have ডু a ইউ হ্যাভ আ, question? Do ডু you ইউ have হ্যাভ a আ question? কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন। আচ্ছা, তোমার কি কোনো চাকরি আছে বা তোমার কি একটি Do চাকরি you have আছে? a job? ডু ইউ হ্যাভ আ জব? মাশাআল্লাহ। Do you have a তোমার job? কি ভাই আছে? Do you have a brother? Do you have a brother? হ্যাঁ, তোমার কি একজন ভাই? তোমার কি কোনো সমস্যা আছে বা Do you কোনো have a হ্যাঁ, problem? কোনো জন আমরা এই নিয়েও দিতে পারি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, অথবা একটি ডু ইউ হ্যাভ আ প্রবলেম, তোমার কি একটি Do you have প্রবলেম a আছে বা problem? Do you have সমস্যা a আছে? problem? হুম, এরকম। তার মানে কাউকে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করতে চাই যে তোমার কি এটা আছে, আচ্ছা, তোমার কি কোনো স্বপ্ন আছে? Do you have a dream? ডু ইউ হ্যাভ আ ড্রিম? ড্রিম Dream. অর্থ কি স্বপ্ন। ডু ইউ হ্যাভ আ ড্রিম। তো কাউকে যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে ভাই তোমার কি এটা আছে, তোমার কি এটা আছে, তোমার কি একটি Do you এটা have আছে, a, এটা do এটা, you have a, do you ডু have a, do you হ্যাভ have, আ, এই do স্ট্রাকচারটা আমরা you have, ব্যবহার করবো do you এটা। have, do you have, do you have, do you have, do ডু you ইউ have? হ্যাভ, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর দেখুন আরেকটা অনেক মজার একটা স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে যেটা, আচ্ছা, আমরা অনেক সময় কি করি যে কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে করি, মানে এই মানে কোনো একটা বিষয় হচ্ছে কোনো একটা বিষয়কে বেশি পছন্দ করি, বা কোনো বিষয়ের মধ্য থেকে বেশি পছন্দ করি। তো এরকম বাক্য ক্ষেত্রে আমরা যেটা, যে স্ট্রাকচার পাবো সেটা হচ্ছে আই প্রেফার। আই প্রেফার আউট অফ অল, তারপর যেমন প্র্যাকটিক্যালি দেখে, যেমন এখানে দেখি, সব ভাষার মধ্যে আমি ইংরেজি পছন্দ করি। দেখুন, সব কিছুর মধ্যে আমি সত্য পছন্দ করি, সব মানুষের মধ্যে আমি আমার মাকে পছন্দ করি, মানে কোনো কিছু কোনো একটা বিষয়, সব কিছু সকল কিছুর মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে আপনি পছন্দ করেন। তো এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো, আই প্রেফার, তারপর I ওই যে prefer হ্যাঁ, out of all. আউট, তারপর আই প্রেফারের পরে যে জিনিসটা পছন্দ সেটা দিয়ে, তারপর আউট অফ অল। আউট অফ অল অর্থ হচ্ছে আপনার সবকিছুর মধ্যে, সবকিছুর মধ্যে মানে যে জিনিসটা, তারপর আবার নাউন মানে ওই জিনিসটা বসাবেন প্লাস যে জিনিসটার মধ্যে, যেমন দেখুন এই প্রথম বাক্যটা দেখুন তাহলে বুঝতে পারবেন। সব পানীয়র মধ্যে, পানীয় মানে ড্রিঙ্কস আর কি, সব পানীয়ের মধ্যে আমি চা পছন্দ করি। দেখুন, চা মানে, আর এটা হচ্ছে বেশি পছন্দ করা। স্বাভাবিকভাবে আই লাইক মানে পছন্দ করি, সাধারণ পছন্দ পছন্দ করা। কিন্তু আপনি যদি কোনো একটা বিষয় খুব বেশি পছন্দ করেন, সিরিয়াস, তখন আপনি আই প্রেফার এটা ব্যবহার করবেন। যেমন আই প্রেফার টি, Prefer tea আই প্রেফার out of টি all of, out আউট অফ of, অল ড্রিঙ্কস। out of all drinks. হ্যাঁ, আউট অফ অল ড্রিঙ্কস। আউট অফ অল ড্রিঙ্কস মানে হচ্ছে সব পানীয়ের মধ্যে, সব সব পানীয় পানির সব ড্রিঙ্কস এর মধ্যে, মধ্যে আমি সব drinks এর চাটাকে মধ্যে আমি বেশি চা পছন্দ পছন্দ করি। করি। আই I প্রেফার prefer টি tea আউট অফ out অল of all drinks. ড্রিঙ্কস। হ্যাঁ, হ্যাঁ, বা এটা স্ট্রাকচার একটু বড় হয়, মানে বাকি বুঝলে সহজ, দেখ বুঝতে পারলে সহজ। যেমন দেখেন, সব ভাষার মধ্যে আমি ইংরেজি পছন্দ করি, ইংরেজি বেশি পছন্দ। তো দেখুন, আই I প্রেফার prefer English out of all languages. ল্যাঙ্গুয়েজেস, আউট অফ অল ল্যাঙ্গুয়েজেস। আউট অফ অল ল্যাঙ্গুয়েজেস অর্থ হচ্ছে সব ভাষার মধ্যে। তো আই প্রেফার ইংলিশ, আমি ইংরেজিটা পছন্দ করি, মানে বেশি পছন্দ করি, আউট অফ অল ল্যাঙ্গুয়েজেস, সব ভাষার মধ্যে। তারপর দেখুন, সব কিছুর মধ্যে আমি সত্য পছন্দ করি, I আই prefer truth out of all things. থিংস। আউট অফ অল থিংস মানে হচ্ছে সব কিছুর মধ্যে ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সত্য, আমি সত্য পছন্দ করি। আর তারপর দেখুন, সব মানুষের মধ্যে মাঝে আমি আমার মাকে পছন্দ করি, মাকে বেশি পছন্দ করি। I কি হবে? prefer my mother out of all people. I prefer my mother out of all people. আই প্রেফার মাই মাদার আউট অফ Out of অল all পিপল। people. আউট অফ অল পিপল মানে সব মানুষের মধ্যে আমি আমার মাকে বেশি পছন্দ করি, ভালোবাসি। আচ্ছা, তারপর সব কিছুর মধ্যে আমি বই পছন্দ করি। I prefer books out of all things. আই প্রেফার বুকস আউট অফ অল, মানে এখানে আউট অফ অল দ্বারা যেটা বোঝানো হচ্ছে, মানে পৃথিবীতে যতই আছে তার মধ্যে সবকিছুর মধ্যে আপনি এই জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তো এরকম বাক্যের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আমরা এই বাক্যটা এই স্ট্রাকচার ব্যবহার করবো, আই প্রেফার বুকস আউট অফ I prefer অল books out থিংস। of হ্যাঁ, all things. Out of all ধরেন things. ধরেন আমি একটা বাক্য বলি। ধরেন আপনি রেস্টুরেন্টে গেলেন খাওয়ার জন্য, তো আপনি করেন বার্গার বেশি পছন্দ করেন। আপনার কেউ জিজ্ঞেস করলো যে আপনার সবচেয়ে প্রিয় খাবার, পছন্দের খাবার কোনটি, তো তখন আপনি I বলতে পারেন, prefer burger, all of items. হ্যাঁ, হ্যাঁ, তখন বলতে পারেন আই প্রেফার বার্গার আউট অফ অল ফুডস
অথবা আউট অফ অল Out of আইটেমস, all হ্যাঁ, items. হ্যাঁ, আইটেমস অথবা ফুড খাবার, Oh, ফুড yes, খাদ্য sir. বলতে পারেন, হ্যাঁ, এটা বলতে পারেন। তারপর আপনি আরেকটা বাক্য হতে পারে যে আপনি ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে সবকিছুর মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো, সকল মানুষের মধ্যে পৃথিবীতে তুমি কাকে বেশি পছন্দ করো, কাকে বেশি করো, তখন আপনি বলতে পারেন আই প্রেফার I prefer mother মাই all মাদার আউট অফ out of অল all people. পিপল, অল পিপল, হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে। তারপর দেখুন এখানে সব ধর্মের মধ্যে সব ধর্মের মধ্যে আমি ইসলাম পছন্দ করি। I prefer Islam out of all রিলিজনস, religions. হ্যাঁ, Religions. রিলিজনের বহুবচন রিলিজনস, রিলিজন মানে ধর্ম। হুম, আই প্রেফার ইসলাম আউট অফ অল রিলিজনস, আমি সব ধর্মের মধ্যে ইসলামটাকে Right. বেশি পছন্দ করি, মানে বেশি পছন্দ করি। তো এইভাবে, ঠিক আছে, এইভাবে সহজ, কিন্তু প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারবেন। কোনো কিছুর মধ্যে, কোনো কিছু, পৃথিবীর সব কিছুর মধ্যে যদি আপনি কোনো একটা বিষয়কে বেশি পছন্দ করেন, তখন আই প্রেফার এই এটা ব্যবহার করবেন। আর স্বাভাবিকভাবে যদি পছন্দ করেন, তখন আই লাইক ব্যবহার করবেন। আই লাইক টি, আই লাইক কফি, আই লাইক মাই মাদার, আই লাভ মাই মাদার, এরকম ব্যবহার করবেন। কিন্তু যদি বেশি পছন্দ করেন সবকিছুর মধ্যে, তখন এই স্ট্রাকচারটা। তারপর আরেকটা স্ট্রাকচার, এটা হচ্ছে সর্বশেষ আমরা দেখব, কোনো কিছু করতে বাধ্য, কোনো কিছু করতে বাধ্য, বাধ্য আপনি কোনো কিছু করতে, যেমন আমি অপেক্ষা করতে বাধ্য, আমি আম, Force. এই, ইংরেজি শিখতে বাধ্য, আমি কি করতে, আমি পড়াশোনা করতে বাধ্য। এরকম ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে আই এম ফোর্সড, আই এম ফোর্সড I'm টু। forced. আচ্ছা, আই এম ফোর্সড টু এর পরে, শুধু ভার্বটা বসাবেন, ভার্ব। যেমন আই এম ফোর্সড টু, তারপর ভার্ব। Wait. যেমন দেখুন, আমি অপেক্ষা করতে বাধ্য, I'm forced to wait. আই এম ফোর্স টু ওয়েট। আচ্ছা, ধরুন আপনি প্রতিদিন একটা জায়গায় অপেক্ষা করেন বা একটা জায়গায় দাঁড়িয়ে থাকেন, তখন জিজ্ঞেস করেন যে ভাই তুমি কেন এখানে প্রতিদিন দাঁড়িয়ে, তখন আপনি ভাই আমার তো কোনো উপায় নেই, আমি প্রতিদিন অপেক্ষা করতে বাধ্য, ভাই আমি এই কাজটা করতে বাধ্য, আমি আমার করা ছাড়া উপায় নেই। তখন এটা ব্যবহার করবেন, আই এম ফোর্সড টু ওয়েট, আই এম I'm ফোর্সড টু forced to ওয়ার্ক, wait. আমি I'm কাজ forced করতে to বাধ্য। wait. I'm forced to wait. হ্যাঁ, আমি আমি দেখুন, আমি বাসায় থাকতে বাধ্য, I'm forced to stay home. স্টে হোম, স্টে মানে কি থাকা, তো স্টে হোম বাসায় থাকা, আই এম ফোর্স টু স্টে হোম। আই এম Stay ফোর্স টু home. এর পরে শুধু ভার্বটা পরিবর্তন করবেন। আচ্ছা, আমি কঠোর পরিশ্রম করতে, হার্ড ওয়ার্ক করতে বাধ্য, I'm forced to work hard. আই এম ফোর্স টু ওয়ার্ক হার্ড। মাশাল্লাহ, মাশাল্লাহ, আই এম ফোর্স টু ওয়ার্ক হার্ড। হুম, আই এম ফোর্স টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে বাধ্য। আচ্ছা, আমি মানতে বাধ্য, I'm forced to ওবে, obey. ওবে অর্থ কি, মানা, Obey. ওবে অর্থ মানা, মেনে চলা। আই এম ফোর্স টু ওবে, আমি মানতে বাধ্য। I'm আচ্ছা, forced to obey. I'm ওবে, forced to obey. হ্যাঁ, I'm forced আমি to obey. এটা মেনে নিতে বাধ্য, I'm forced to accept it. অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্ট মানে মেনে না, গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। তো আই এম ফোর্স টু অ্যাকসেপ্ট ইট, আমি এটা মেনে নিতে বাধ্য। আচ্ছা, আমি চলে যেতে বাধ্য, I'm forced to leave. আই এম ফোর্স টু লিভ, লিভ অর্থ হচ্ছে চলে যাওয়া, ত্যাগ করা। আচ্ছা, আমি পড়তে বাধ্য, পড়াশোনা করতে বাধ্য, I'm forced to study. আই এম ফোর্স টু স্টাডি, আই এম ফোর্স টু স্টাডি। Study. আচ্ছা, আই এম ফোর্স টু স্টাডি, আমি নিয়ম মানতে বাধ্য। I'm forced to follow the rules. হুম, ফলো দ্য রুলস। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তো আপনি কোম্পানির নিয়মগুলো মেনে চলেন, তো তখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো কেন নিয়মগুলো মেনে চলো, তখন বলতে পারেন আমি এই নিয়ম মানতে বাধ্য ভাই, আমার করা কিছু নেই, তখন আই এম ফোর্স টু ফলো দ্য রুলস, Follow the আই এম rules. ফোর্স টু ফলো দ্য রুলস। তো এই যে কোনো কিছু করতে আপনি বাধ্য, এই জায়গায় এই ক্ষেত্রে আপনারা বা আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করবো, আই এম ফোর্স টু এটা ব্যবহার করবো। হুম, দেখুন আমি আমরা আমরা এখান থেকে আরো বাক্য বানাতে পারি, তো আমি 10টা দিয়েছি মানে 10টাই শিখতে হবে এটা না, এগুলো শেখা উদ্দেশ্য, এগুলো হচ্ছে আমরা স্ট্রাকচারগুলো আয়ত্ত করে নিজের মধ্যে আয়ত্ত করি না, এবং হাজার হাজার বাক্য তৈরি করা। এই যে এখানে আমি 200 ভার্ব দিয়েছি, দেখুন 200 ভার্বের লিস্ট করে দেওয়া আছে আপনাদের এখানে, এয়ারশো ভার্ব টু ভার্ব ওয়ান শো লিস্ট করা আছে। এখান থেকে ভার্ব পরিবর্তন করে করে, যেমন আহ, যদি বলি আমি আমি আহ, আহ, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহ মানতে বাধ্য, সুন্নাহ মেনে I'm চলতে, forced to আই এম ফোর্স টু ফলো দ্য সুন্নাহ Salam অফ, Sunnah. হ্যাঁ, ফলো দ্য সুন্নাহ অফ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম। হ্যাঁ, Follow the ঠিক আছে, Sunnah হ্যাঁ, Muhammad হ্যাঁ, sallallahu alaihi wasallam. হুম, এভাবে। তারপর বলতে পারেন তারপর হচ্ছে ফেয়ার অর্থ কি, ফেয়ার অর্থ হচ্ছে ভয় পাওয়া। Why হ্যাঁ, for? আমি আল্লাহকে ভয় পেতে বাধ্য, I'm forced to ফেয়ার আল্লাহ,
Fear আই এম ফোর্স Allah. টু ফেয়ার আল্লাহ, Fear আই এম ফোর্স Allah. টু, আমি বিরিয়ানি খেতে বাধ্য। I'm forced to follow the biryani, naki? না Na ফলো না, eat the ইট বিরিয়ানি, আরে eat biryani. ইট, হ্যাঁ ইট বিরিয়ানি, ইট তো কি খাওয়া না, ইট Yes, sir. বিরিয়ানি, ফোর্স টু ইট Eat বিরিয়ানি। biryani. তো এইভাবে, তো এই যে এখানে বিভিন্ন ভার্ব দিয়েছি, আপনারা এখান থেকে ভার্ব নিয়ে নিয়ে, এই যে দেখুন প্লে, প্লে তো খেলা, তো Khela. আমি খেলতে বাধ্য, I'm forced to play হ্যাঁ cricket. আমি ফুটবল খেলতে বাধ্য, I'm forced to play football. প্লে ফুটবল। আচ্ছা, এবার যদি বলতে চাই আমি আম, সকালে ফুটবল খেলতে বাধ্য, I'm forced to play ফুটবল football morning time. ইন দ্য মর্নিং, ইন দ্য In the মর্নিং, morning. ইন দ্য In the মর্নিং। morning. হ্যাঁ, এভাবে মানে বাক্যগুলো কিছু একটু এ করতে হবে, আস্তে আস্তে বড় করতে হবে। আচ্ছা, এখানে একটা খেয়াল করুন, সর্বশেষ করে দিচ্ছি। আমি আমি বাধ্য বলেছি, যে আমি বাধ্য, আই এম ফোর্স টু, আমি I'm বাধ্য। কিন্তু যদি forced বলতে চাই যে to. তুমি বাধ্য, তখন কিন্তু আই এম হবে না, তখন হবে ইউ আর। You forced আর to. ইউ আর হবে, ইউর সাথে কি হয়, আর হয়, আমরা জানি। You আয়ের are সাথে forced এম to. হয়, এটা আমরা বছর মানে ক্লাসের শুরুতে শিখেছিলাম। আয়ের সাথে এম হয়, ইউ উই দে, তার এগুলোর সাথে হচ্ছে আর হয়। তো তুমি বাধ্য যদি বলি, তাহলে হবে ইউ আর ফোর্স টু, Forced to. ইউ আর You are ফোর্স টু, forced. হ্যাঁ ইউ আর ফোর্স টু, তুমি বাধ্য। You are forced to. এবার You are forced to. You are তুমি forced to. অপেক্ষা করতে বাধ্য যদি বলতে চাই, You are forced to wait. ইউ আর ফোর্স টু ওয়েট। আচ্ছা, তুমি ঘুমাতে বাধ্য, You are forced to sleep. ইউ আর ফোর্স টু স্লিপ। আচ্ছা, এখানে তুমি, তুমি বা তোমরা যদি বলি আমরা বাধ্য, তখন কি হবে, উই We আর, are forced to উই sleep. আর ফোর্স টু, হ্যাঁ আমরা আহ, আচ্ছা, নামাজ পড়া, নামাজ পড়া ইংলিশ কি বলুন তো দেখি, কেউ জানে কিনা? Offering prayer. Prayer. Prayer, অফারিং, Pray. অফার prayer. প্রে, অথবা ডাইরেক্ট আছে প্রে, প্রে, Pray. ডাইরেক্ট একটা ভার্ব আছে প্রে, পি আর Pray. এ ওয়াই, প্রে, Pray, sir. প্রে অর্থ হচ্ছে Pray. নামাজ পড়া, প্রার্থনা করা, প্রার্থনা করা। তো আমরা নামাজ পড়তে বাধ্য যদি বলতে চাই, We are offering. We are forced to offering pray. না উই আর ফোর্স টু অফারিং প্রে না, অফারিং হবে না, অফার প্রে বলতে, অফার প্রে বলতে Offer পারবেন। pray. হ্যাঁ, কারণ টু Offer এর pray. পরে সাধারণত ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয় না, অফারিং না, অফার হবে। ডাইরেক্ট বলতে, অফার বলা দরকার, ডাইরেক্ট বলতে পারেন উই আর ফোর্স টু প্রে, Pray. উই We আর are ফোর্স forced টু to pray. প্রে। ঠিক আছে, এইভাবে আর কি, এইভাবে। এইভাবে, এই যে এখানে খুবই গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার আমি আজকে দিয়েছি। এর আগেও কিন্তু স্ট্রাকচার অনেকগুলো দিচ্ছি, যদি সবগুলো একত্রিত করেন প্রায় 50+ হয়ে যাবে। তো এগুলো জানলে, এগুলো যদি আয়ত্ত করা থাকে, প্র্যাকটিস করে দেখবেন, ঘুরে ফিরে সারাদিন আমরা কথা বলার ক্ষেত্রে এই সমস্ত স্ট্রাকচারই বারবার ব্যবহার করে থাকি, Yes, এর sir. বাইরে তেমন ব্যবহার করি না। তো এগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, সারাদিন কথা বলার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে। আর বিশেষ করে আমি আবারও বলছি, টেন্সের যে ক্লাস করেছিলাম আমি, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। এখানে যে আমরা যে বাক্যগুলো পড়ছি, যেখানে আই এম স্টিল, আই এম আসছে, এখানে কেন আসছে, এগুলোর ক্ষেত্রে টেন্স হচ্ছে মূল। টেন্সটা যদি জানা থাকে, তাহলে সবগুলোই আপনারা বুঝতে পারবেন। এই জন্য 9, 10, 11 তিনটা ক্লাসে আমি টেন্স বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। ওই ক্লাসগুলো প্রয়োজনে আবার দেখুন, শুধু দেখলে তো হবে না, এগুলো প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। পিডিএফ গুলো তো দেওয়া আছে, পিডিএফ গুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। আমি তো একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এখন আপনাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করে আগাতে হবে, না হলে কিন্তু Yes, sir. পারবেন না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আর সময় নষ্ট করব না। স্যার কি একটু অবস্থা? এই কনফিউশন ছিল। কয়টা বাজে, 12টা বেজে গেছে নাকি? হ্যাঁ, 11টায় 11। ও আচ্ছা আচ্ছা, আমার ল্যাপটপে 11, 12টায় 11 বাজে, তো এই জন্য আর কি, আমি তো ভয় পেয়ে গেছি, কি হইলো। আচ্ছা আচ্ছা, স্যার, জি জি স্যার বলুন। কনফিউশনটা হলো এই যে মানে প্রায় আপনি এই যে একই ভার্ব কিন্তু প্রত্যেকটা ক্লাসে দিতেছেন, কিন্তু নিউ ভার্ব কিন্তু দিতেছেন না। আচ্ছা আচ্ছা, একইবার বলতে আমি এখানে 200 ভার্ব লিস্ট করেছি। আচ্ছা, আগে বলুন তো, 200 ভার্ব কি আপনি কয়েকটি, শিখেছেন? 200 ভার্ব কি আপনার মুখস্থ হয়েছে? Yes, sir. না তাই বলছি, আমি এখনো আহ, মুখস্থ করিনি, কিন্তু আচ্ছা, আমার বিষয়টা তো দিতে ভার্ব সমস্যা নেই। সেটা তো- আমাকে যদি বলেন 500 দিতে, আমি দিতে পারবো। কিন্তু এখানে যে 200 স্যার ভার্ব আপনি দিয়েছি, ভার্ব দিন। ভার্বগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, কারণ পিডিএফটা যখন আপনারা পড়বেন, আমি তো এখানে বিভিন্ন স্ট্রাকচার দিই। এই স্ট্রাকচারগুলো, তো 10টা বাক্য দিয়েছি মানে 10টার উপর সীমাবদ্ধ থাকবেন এটা না। এখানে আপনার ভার্ব পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে হবে। তো হঠাৎ করে ভার্ব খুঁজে নাও পেতে পারেন, যে কারণে লিস্ট দিয়েছি। পিডিএফ এর নিচের দিকে গেলে ভার্ব নিয়ে নিলেন। এখানে ভার্ব, এই যে এখানে কত ভার্ব আছে, যেমন যেমন দেখুন, একটা ভার্ব আছে কি, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন। পরিষ্কার করা। তা দেখুন, আমি পরিষ্কার করতে বাধ্য, আই এম ফোর্স টু ক্লিন To clean. বলতে পারেন। হ্যাঁ, তারপর যে এখানে আরো ভার্ব আমি দিয়েছি, অনেক দিয়েছি, যেমন হচ্ছে আপনার কি দিয়েছি, স্টার্ট, শুরু করা, আমি শুরু শুরু করা। করতে বাধ্য, I'm forced to start. আই এম ফোর্স টু স্টার্ট। এরকম ভাবে বিভিন্ন ভার্ব দিয়েছি, এবং স্যার এই সবচেয়ে ভার্ব প্রসিদ্ধ সব যে ভার্ব, মুখস্থ আছে এগুলো। সবচেয়ে, এবং ভার্ব শুধু দিয়েছি এরকম না, ভার্বের যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, কারণ মানে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো সহ উচ্চারণ সহ দিয়েছি, দেখেন এখানে।
যাতে করে Yes, sir. আপনাদের এগুলো সবসময় প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। আর আমি বলি ইংরেজি ভাষা সবচেয়ে প্রসিদ্ধ, আমি বাছাই কিন্তু 200 ভার্ব এখানে দিয়েছি। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই 200 ভার্ব শিখতে পারেন, সারাদিন ইংলিশে কথা বলার যথেষ্ট, আপনার অতিরিক্ত ভার্ব দরকার নেই। দেখেন স্যার সব ভার্ব এগুলো চলে সব আসছে এখানে। মুখস্থ করছি। মুখস্থ করছেন? আচ্ছা ঠিক ইয়েস আছে, স্যার। আমি পরবর্তী ক্লাসে আরো 200 ভার্ব অ্যাড করে দেবো না, যান, ওকে সমস্যা নেই। স্যার। ওকে কোনো স্যার। সমস্যা নেই, আমি অ্যাড করতে পারবো, আমার কাছে আছে, ইনশাল্লাহ এটা আছে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আজকে আর আমি ক্লাস লং করব না, আপনারা প্র্যাকটিস করে করে এইগুলো স্যার ইনশাআল্লাহ। আয়ত্ত করুন, ইনশাআল্লাহ। আয়ত্ত করে প্র্যাকটিস দোয়া করুন। করবেন স্যার। জি জি অবশ্যই। স্যার আচ্ছা। আমাদের এই যে সেন্টেন্স বড় করার জন্য একটা ক্লাস করেন। হুম, কি বড় করার জন্য? এই যে সেন্টেন্স আমরা তো তেমন বড় করতে পারি না, তাই বললাম। সেন্টেন্স, এই সেন্টেন্স, ঠিক আছে যান, পরবর্তী ক্লাস, আগামী ক্লাসটা ইনশাল্লাহ সেন্টেন্স বড় করা নিয়ে হবে, আর হবে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। আর এই আপনারা তো স্পোকেন ইংলিশটাই গুরুত্ব দিতে চাচ্ছেন, বা ইয়েস স্যার, স্পোকেন রাইট স্যার। ইংলিশে তো সমস্যা, আপনারা ইংলিশ পড়তে পারেন, ইংলিশ শুনলে বুঝেন, কিন্তু কথা বলতে পারেন না, এটা রাইট কিন্তু রাইট অধিকাংশ জি জি। ছাত্রের সমস্যা। কারণ রাইট হচ্ছে স্যার। আপনি ইংলিশ গ্রামার জানলেন, অনেক কিছু জানেন, কিন্তু যদি বাস্তব কথা হচ্ছে ইংলিশের যদি আপনি এই সমস্ত যে প্র্যাকটিক্যালি এগুলো যদি জানা না থাকে, কোন পর্যায়ে কোন অবস্থা ভেদে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করবো, যেমন এই যে দেখেন, আমি অপেক্ষা করছি, এই বাক্য তো আপনি বলতে পারবেন যে আই এম ওয়াইটিং, কিন্তু আমি এখনো অপেক্ষা করছি, তো এইটার জন্য আপনি কোন গ্রামার নিয়ে আমি আসবেন? এখানে তো স্টিল আই গ্রামার কাজ ওয়াচিং। করবে না, এখানে তো আপনার ভিন্ন একটা স্টিল এটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আপনার এই এই আরো দু একটা দেখাই বোঝানোর জন্য আর কি। এই যে আমি বাধ্য, একটু আগে যেটা, এই যে আমি চিন্তা করছি, স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, তো এক্ষেত্রে এখানে যে টেন্স নিয়ে শুধু চিন্তা করলে হবে না, এখানে যে ভিন্ন ধরনের বাক্যটা আসে, দেখুন আই ড্রিম অফ বেইং, এটা যদি আপনার জানা থাকে, আই ড্রিম অফ, এরপরে বেইং দিলে হয় যে হওয়ার, তারপরে আপনি আপনার অবস্থানে যে মানে এর অনুযায়ী পরিবর্তন, যেমন আই ড্রিম অফ বেইং আ টিচার, আমি একজন টিচার। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি, আই ড্রিম অফ আই বেইং ড্রিম অফ বিং ডক্টর, আ আ ডক্টর। ডক্টর। আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি, আই ড্রিম অফ বেইং রিচ। তো এগুলো যখন আপনার জানা থাকবে, এই সমস্ত স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করে করে যখন আয়ত্ত করে ফেলবেন, তখন কিন্তু আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় আর চিন্তা করতে হবে না, অটোমেটিক দেখবেন আপনার মুখে চলে আসবে, অটোমেটিক চলে আসবে কথা বলার সময়, দেখবেন তখন আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে, সমস্যা নাই, আমি আস্তে আস্তে সব বাকি আসবে। এবং মনে আছে কিনা আমি জানি না, আপনাদের কিন্তু বানানের ক্লাস করেছিলাম শুরুর দিকে 2-3 দিন মনে হয়, ওইখানে কিন্তু মানে একদম ছোট থেকে শুরু করে বড় ধরনের শব্দ কিভাবে বানান করতে আমি দেখিয়েছিলাম, মনে আছে? জি, আপনি করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর ক্লাস দীর্ঘ করবো না, শেষ শেষ করে দিই। জি হুম। স্যার। জি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। I will talk to you later, inshallah. I will meet you in the next class. Stay happy, stay good. Bye bye. ঠিক Assalamu আছে স্যার, alaikum আসসালামু warahmatullah. আলাইকুম। Walaikum assalam.